নমস্কার বন্ধুরা, আদাব। আমি এবার এলাম লাইভে। আজ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো এবারের সামনের যে বাংলাদেশের ইলেকশনে কে জিতবে। আমার ব্যক্তিগত ধারণা, সামনের বাংলাদেশের ইলেকশনে জামাত, এনসিপি সহ যে একটা জোট হয়েছে ইসলামিক দলগুলোর এবং কিছু মধ্যপন্থী দলের, ওই জোটই জিতবে। তো এর কতগুলো কারণ আছে। এর এক নম্বর কারণ হলো, আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে 2024 5ই আগস্ট অথবা 36 জুলাই, এর মূল বিষয় ছিল মূলত তিনটে। একদম প্রথমে ছিল অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনি অবস্থান, অর্থাৎ ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে একটা ক্ষোভ। এবং এই ক্ষোভের যে মূল যে জায়গাটা এসে পড়েছিল আওয়ামীর বিরুদ্ধে। এর কারণ আওয়ামী থ্রু দিয়েই নাকি ইন্ডিয়ান হেজিমনি, যাবতীয় হেজিমনিক কাজকর্ম বাংলাদেশের ওপর চালাচ্ছিল। তার মধ্যে ঠিকঠাক ভোট না হওয়া, ইন্টারনাল ট্রানজিট করিডোর দেওয়া ইত্যাদি নিয়ে নানা ধরনের বন্দর দেওয়া, সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া, এগুলো ছিল অন্যতম ক্ষোভের জায়গা। এছাড়াও আরেকটা যে কারণে এই বিদ্রোহটা হয়েছিল, তার একটা বড় কারণ ছিল হলো যে বাঙালিয়ানাকে সবসময় ইসলামের বিরুদ্ধে কিছু একটা দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। অর্থাৎ শাড়ি পরলে, রবীন্দ্রসঙ্গীত গাইলে তুমি বাঙালি, কিন্তু বোরখা পরলে, তারপর ইসলামিক যে রিচুয়ালস পালন করলে তুমি বাঙালি নও। অর্থাৎ বাঙালিয়ানাকে সামহাও ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবার একটা প্রচেষ্টা লাগাতারভাবে এই আওয়ামী সরকার করেছিল। সেটাও অবশ্যই ইন্ডিয়ান হেজিমনিক ডিজাইনেরই অঙ্গ, কিন্তু এটা হয়েছিল। এবং এটা হওয়ার একটা অনিবার্য পরিণতি ছিল যে ইসলামিস্ট চর্চাকে রাজাকার বলে দাগিয়ে দেওয়া হতো। দাড়ি রাখলে, টুপি পরলে রাজাকার বলে দাগিয়ে দেওয়া, কাকে ঠিক বাঙালি নয় বলে চিহ্নিত করা, এই জিনিসগুলো লাগাতারভাবে চলত। কিন্তু এর বিরুদ্ধে স্বাভাবিকভাবেই বাংলাদেশের অধিকাংশ জনগণ গেছে, কারণ অধিকাংশ জনগণই হলো গিয়ে যে বাংলা ভাষী এবং একই সঙ্গে মুসলমান। সুতরাং তারা একটা ইসলামিক বাঙালিয়ানা হিসেবে বাঙালিয়ানাকে ডিফাইন করতে চেয়েছে। 19বিংশ শতকের যে রাবীন্দ্রিক বাঙালিয়ানার কথা লাগাতারভাবে 71 সাল থেকে বাঙালিয়ানার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, সে জিনিসটার বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ এই 36 জুলাই 2024 আন্দোলনে ছিল। এছাড়াও যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো দুর্নীতি। অর্থাৎ সাধারণ মানুষ মূলত আওয়ামীর এই 15 বছরে যাবতীয় বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়ে যে বিপুল পরিমাণে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই বিদ্রোহটি সংগঠিত করেছিল। এখন প্রশ্ন হলো যে তাহলে যখন ইলেকশন হবে কাকে বেছে নেবে? প্রথম থেকে আমরা দেখেছি যে বিএনপি সবচেয়ে বড় পার্টি, মানে আওয়ামী ছাড়া, এটাই চিহ্নিত ছিল। জামাতকে সে তুলনায় ছোট পার্টি ভাবা হতো। আর এনসিপি, যেটা কিনা যারা বিপ্লবটা করেছে, যাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, তাদের পার্টি বলে চিহ্নিত। তো সবাই ধরে নিয়েছিল প্রথমে যে বিএনপি জিতবে। কিন্তু যেটা আস্তে আস্তে দেখা গেছে যে বিএনপি কিন্তু এই যে 36 জুলাই আন্দোলনের যে মূল যে তিনটে স্তম্ভ, এই তিনটে স্তম্ভকে ঠিকমতো কখনোই বুঝে উঠতে পারেনি। বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন সময় এমন সমস্ত কথা বলেছেন যাতে মনে হয়নি যে তারা প্রপারলি ইন্ডিয়ান হেজিমনির সপক্ষে, অথবা মানে তারা ইন্ডিয়ান হেজিমনির কমপ্লিটলি যে মুখে বিরোধিতা করতে পারছে, এটা কখনোই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেনি। তারা সবসময় ইন্ডিয়াকে অ্যাপিস করে কথা বলেছে বলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করতে শুরু করে। তাদের সেটা কথা বলার যে ভুলও হতে পারে, কিন্তু এটা লাগাতারভাবে ঘটেছে। সে তুলনায় এনসিপি বা জামাত কিন্তু নিজেদের যে মুখের ভাষণে অতটা পরিমাণে ইন্ডিয়াপন্থী হিসেবে নিজেদেরকে তুলে ধরেনি। তারা খুব অ্যালার্ট ছিল যে সাধারণ মানুষ এতে রেগে যাবে। এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো
তোমার বাঙালিয়ানা ভার্সেস ইসলাম যেভাবে তৈরি করে দেওয়া হয়েছে, রাবীন্দ্রিক বাঙালিয়ানাকে 71-এর পর থেকে বাংলাদেশের ওপর জোর করে আরোপ করা হয়েছে, এরও বিরুদ্ধে একটা সংগ্রাম এই 36শে জুলাই আন্দোলনে ছিল। এবং সেইটার ক্ষেত্র আমরা দেখেছি যে লাগাতারভাবে 71 করে চিল্লাচিল্লি করে আওয়ামীর ভোটটাকে কুক্ষিগত করার যে প্রচেষ্টা বিএনপি পার্টি করেছে, সেটার জন্য তারা এই যে বিপ্লবের যে ডিমান্ডটা, এই ডিমান্ডটা থেকে অনেকটা দূরে সরে গেছে। এবং অবশ্যই যে দুর্নীতির জায়গায় বলা যায় বাংলাদেশের সাধারণ মানুষের পারসেপশন হলো যে আওয়ামী এবং বিএনপি দুটোই সমান পরিমাণে দুর্নীতিগ্রস্ত পার্টি, এবং আওয়ামীর যদিও একটা ইডিওলজি আছে কিন্তু তোমার বিএনপির কোনো ইডিওলজিও নেই। অন্যদিকে জামাত রিলেটিভলি কম দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশে বেস্ট প্রতিষ্ঠানগুলো মূলত জামাতই কন্ট্রোল করে, ইসলামিক ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের নিজস্ব বড় বড় ব্যাংকগুলো জামাতেরই হাতে, মানে জামাতি লোকেদের হাতে, এবং এরা অনেক বেশি অর্গানাইজড ডিসিপ্লিনড একটা পার্টি বলেই ধরা হয়। সুতরাং এই তিনটে জায়গা দিয়ে বলা যায় এবার বাংলাদেশের মানুষ সত্যি, এবং আরেকটা যেটা হয়েছে সেটা হলো ইন্ডিয়া নিজের মুখে বলে ফেলেছে যে তারা নাকি আওয়ামীর পরে যাকে তার পছন্দ সেটা হলো যে বিএনপি। তো এইটা যদি ইন্ডিয়া বুদ্ধি করে বলে থাকে যে তারা তো বিএনপিকে চাইছে না, কিন্তু তারা বিএনপিকে যে মানে এটা তারা জানে ইন্ডিয়া যা বলবে বাংলাদেশের মানুষ তাতে রেগে যাবে, তার উল্টোটা করবে, সেটা বুঝে যদি ইন্ডিয়া বলে থাকে তাহলে ওকে, কিন্তু এর ফল দাঁড়াবে যে বিএনপির এগেনস্টেই যাবে, কারণ বাংলাদেশের মানুষ মনে করবে যে ইন্ডিয়া হয়তো বিএনপির সাথে অ্যালাইড। সেটা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু যে বিএনপির নেতাদের কথায় এবং ইন্ডিয়ার কথা, ইন্ডিয়ান স্টেটের কথা এরকম একটা প্রতিভাত হয়েছে যে ইন্ডিয়ান স্টেট বোধহয় বিএনপিকে ফেভার করছে জামাতের থেকে বেশি। এবং হাদির মৃত্যুর পর এই ধারণা আরও দৃঢ় হয়েছে যে জিয়াউর রহমান যেভাবে হাসিনাকে ফিরিয়ে এনেছিলেন এবং তারপর জিয়াউর রহমানের মৃত্যু হয়, এবং আফটার এরশাদ যেভাবে যারা কিনা 75 সালে মুজিবকে হত্যা করেছিল এবং বিদ্রোহ করেছিল তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় দোষী অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়, সেভাবেই আওয়ামীকে যারা হটিয়েছে তাদেরকেও ভবিষ্যতে যে বিএনপি এবং আওয়ামী একত্রে আস্তে আস্তে করে যে রাষ্ট্রীয় অপরাধী হিসেবে চিহ্নিত করবে। ফলে এনসিপিও বাধ্য হয় তার মধ্যপন্থী অবস্থান থেকে, যদিও সে 47, 71, 24-এর মধ্যে একটা যোগসূত্র করার চেষ্টা করেছিল, তারা একই সাথে রাবীন্দ্রিক বাঙালিয়ানা একই সাথে ইসলামিক বাঙালিয়ানাকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছিল, কিন্তু হাদির মৃত্যুর পর তারা ভয় পায় যে এখন হয়তো সমস্ত যারা কিনা যে বিপ্লবের কাণ্ডারি তাদেরকেই হয়তো হত্যা করা হবে হাদির মতো, এই আশঙ্কার চোটে তারাও জামাতের সঙ্গে অ্যালায়েন্স করেছে। ফলে আমি মনে করি এবারের নির্বাচনে একটা চরম ওলটপালট হবে। সবাই মনে করেছিল যে বিএনপি অনিবার্যভাবে জিতবে, সেটাই জেতার কথা, কিন্তু সেটা হবে না, বরং উল্টোটাই হবে, জামাত আর এনসিপি ম্যাসিভলি ইলেকশনে জিতবে। কারণ বাংলাদেশের মানুষের মনন পুরোপুরি ইন্ডিয়া বিরোধী একটা মনন, ইন্ডিয়ান স্টেট বিরোধী, ইন্ডিয়া বিরোধী বলা ভুল, ইন্ডিয়ার মানুষের বিরোধী, ইন্ডিয়ার সংস্কৃতি বিরোধী এরকম নয়, ইন্ডিয়ান স্টেট বিরোধী একটা মনন এবং ইন্ডিয়ান হেজিমনি বিরুদ্ধে মনন। এবং বাংলাদেশের মানুষ আর রাবীন্দ্রিক বাঙালিয়ানাটা চাইছে না, তারা নিজস্ব একটা বাঙালিয়ানাকে আস্তে আস্তে ডিফাইন করে ফেলেছে। আজকে আমরা যারা বিদেশে যাই মাঝে মাঝে তারা জানি যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাঙালি বলতে বিদেশিরা এখন বাংলাদেশি বোঝে, বাঙালি বলতে মুসলমান বোঝে, মানে ইসলামিক সংস্কৃতির সঙ্গে তারা বাঙালি সংস্কৃতিকে আইডেন্টিফাই করে। তারা কিন্তু রাবীন্দ্রিক বাঙালিয়ানা বলে যে জিনিসটা 19 শতকে ছিল সেটা আর এখন নেই, সেই পুরনো জমিদাররাও আর নেই, ওই সংস্কৃতিটাও আর নেই, সেটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলেও এরা এক্সিস্ট করে না। সুতরাং মানে একটা মরা সংস্কৃতিকে নিয়ে স্বাভাবিকভাবেই খুব বেশি বাংলাদেশের মানুষও চলতে চাইছে না। কিন্তু আমার মনে হয় এটাকে ধরার ক্ষেত্রে বিএনপি ঠিক মতো ধরে উঠতে পারেনি। আর দুর্নীতিগ্রস্ত আর কম দুর্নীতিগ্রস্তের জায়গা থেকে জামাত সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজিয়াস পজিশনে সবসময়ই আছে বাংলাদেশে। তাই তিনটে মিলিয়ে আমার মনে হয় জামাত এনসিপি সামনের ইলেকশনে জিততে চলেছে। অজস্র ধন্যবাদ আপনাদের।